প্রিয় দর্শক, একটু মিলাদ টিলাদ দিয়া পাক পবিত্র হয়ে নিলাম, কারণ আজকের পুরো ভিডিওতে গোলাম ময়লা রনিকে ল্যাংটা করিয়া লুঙ্গি উদাম করিয়া পা উপরের দিকে দুই দিকে দুইটারে বাইন্দা তারপর ওই ফাঁকের মধ্যে কাঁচামরিচ ঢুকানো হইবে। ও কালকে ওর ফেসবুকে যা করেছে এটা ওর মতো তো চোর তো সংসদে ঢুকছিল। ওই সংসদ সদস্য বহু পরের কথা, একজন সর্বোচ্চ লেভেলের কোনো মূর্খ মানুষও ওর মতো এই ভাষায় একজনের মাকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে না। সে এক নারী ছবি দিয়ে বলেছে ওই মহিলা নাকি আমার মা, এবং যা মনে চায় তাই লিখেছে, খুব জঘন্য ভাষা, সেগুলো এখানে রিপিট করলাম না। খুঁজে দেখলাম সেই মহিলা হচ্ছে কি আপনার পাকিস্তানি এক মডেল, ব্রিটিশ পাকিস্তানি মডেল। সে তো সমস্যা নেই, সে আমার মায়ের ছবিও যদি সে পাইতো দিত, সমস্যা নেই, দিয়া যদি তার আমার মাকে নিয়ে তার যদি কোনো অবজারভেশন থাকে, খারাপ কিছু থাকে, তাহলে ই করতো। তো এদের ভেতরে একটা আছে, আগের অনুষ্ঠানে যখন আমি করলাম, করার পরে সে বলল যে আমি তার নাম বিকৃত করেছি, এই জন্য সে কোনো প্রশ্নের জবাব দেয়নি। তার সে যে সারা জীবন যে চুরি বাটপারি যা করেছে, এলাকার লোকজন তার বিরুদ্ধে যা অভিযোগ করেছে, কোনো কিছু জবাব না দিয়ে সে বলল যে তার নানা না দাদা, সে হলো তার কালামিয়া হয়েছে গিয়ে তার নাম রেখেছে গোলাম মাওলা, আমি সেটাকে গোলাম ময়লা বলেছি, নাম বিকৃত করেছি, খুব অন্যায় করেছি, এই জন্য আল্লাহর কাছে সে বিচার দিয়েছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের। তো আমি তো তোর নাম বিকৃত করিনি রনি, আমি তোর নাম পাল্টে দিয়েছি। তুই গোলাম মাওলা না, মাওলার গোলাম তুই হইতে পারিস না, তুই ময়লার গোলাম, শয়তানের বদমাইশের হাসিনার গোলাম। এই যে এখন আবার দেখছিস না, তোরে একবার তুই জামাতে, একবার বিএনপিতে, একবার আওয়ামী লীগে, একবার এইটাতে ওইটাতে গিয়া শেষে আবার আওয়ামী লীগে ফিরে আসছিস। এখন কেউ তোরে লাগায় না, এখন তুই আওয়ামী লীগে এসে আবার মন মারা দিচ্ছিস। যাই হোক, এখন এই লোক হঠাৎ করে এইরকম একটা পোস্ট করলো। তো আমি আপনাদেরকে বলেছি যে সে আমাকে নিয়ে যা বলেছে, আমি ব্যক্তিগত কোনো নিতে আমার একদম সমস্যা না। আমি ব্যক্তিগত নেওয়ার জন্য রেডি, এবং আমি কিছু মানুষের ব্যক্তিগত উলঙ্গ করার জন্য রেডি। সেগুলো কারা ধরেন যাদের ভারত কানেকশন থাকবে, আওয়ামী লীগ কানেকশন, ওদের ক্ষেত্রে আমার এথিক্স মেথিক্স কিচ্ছু কাজ করবে না। যেখানে পাবো না, আমার বিএনপির স্থায়ী কমিটির অন্তত 4-5 জনের জিনিস আছে, ছাড়ি না কেন বল দেব। সব শেষ, নোয়াখালীর এক বিএনপি নেতার ইদানিং তিনি একটু ডাউনে আছেন, একসময় খুব বড় নেতা ছিল, একসময় খুব বড় ধরনের আলোচনা ছিল তারে নিয়ে, আর বেশি বললাম না। তার একটা জিনিস এসছে আমার কাছে, তো এরকম অনেকের আছে, কিছু বলি না। বাট ফখরুলের পাইলে কিন্তু দিয়ে দেবো, সালাউদ্দির পাইলে দিয়ে দেবো, কেন জানেন? কারণ এগুলি হলো ইন্ডিয়ান চর। সো আমার ইন্ডিয়া আওয়ামী লীগের কানেকশন থাকলে অন্যদের ব্যাপারই না, অনেকের আছে, এগুলো আমি দেই না। এগুলো দেওয়ার এখন বয়স হয়েছে, দেখছি না মাথার চুল মূল সবকিছু কিন্তু মানে আমার কিন্তু 90% চুল পাকা। এতদিন মেহেন্দি টেন্দি দিয়া তারপরে একটু খালা টালা করে রাখতাম, কালো রং করা তো আবার হারাম। তো এখন ওই রং করি না, পুরো সাদা করে ফেলছে। এখন বয়স হচ্ছে, একটু তো ঠান্ডা হওয়া দরকার, তো হিসাব করে করতে। বাট আওয়ামী লীগের ক্ষেত্রে একদম জীবনের আল্লাহ যদি বাঁচায় রাখে, 80 বছর বয়স হচ্ছে যদি আল্লাহ বাঁচায় রাখে, একদম চুলদারি গোপ সব পাকা, চামড়া টামড়া টান পড়ে গেল, আওয়ামী লীগ আর ইন্ডিয়া কানেকশন আছে কারো, ওর নুনু পাইলে আপনাদেরকে দেখাই দেবো। আপনারা যাই মনে করেন, আমার কিছু করার নাই, কিন্তু অনেকের ক্ষেত্রে করে রাখি। তো আজকে জানি নিয়ে আলাপ করতে এসে তার ব্যাপারটা আগে বলি, তার আগে একটু পরীক্ষা করে নিই ওর জিনিসে মেশিনে শক্তি আছে কিনা, এটা ওর মুখ থেকে শুনে আসি আগে। চলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। তোমার শরীর কি বেশি খারাপ? জি। কি হয়েছে? ক্লান্তি আর কিছু না, কালকে ঘন্টা করে সারা রাত অফিসে আসছি, আসার পরে কাজ করে কারেন্ট চলে গেল, শুয়েছিলাম, উঠলাম এইমাত্র, আমাদের দাঁড়াবো আর কি। আচ্ছা, রোজা কি আছো? রোজা আছি। আমরাও রোজা আছি, তোমার সাথে একটু দেখা করতে চেয়েছিলাম। এটা আমার মেন্টাল, আমি আগে বলছি বারবার, এটা আমার জন্য মানুষের ক্ষেত্রে অশান্তি তৈরি করে। এটা এই জিনিসটা
মানে তোমরা হয়তো যে জিনিসটা যেভাবে ভাবছো বা ই করতেছো, আমার দিক থেকে ভাবতে হবে। তোমরা ফোন করলে বা তোমরা কথা বলে, তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করলে এটা আমাকে আরো অসুস্থ বানাই ফেলে। আমার পরে এই যে আসছো, কোনো কথা নেই, বার্তা নেই, সারপ্রাইজ পুরো ইটা হারাম হয়ে গেছে, ইটা হারাম হয়ে গেছে। আবার এই যে তোমরা ঢাকাতে কেন আসছো, কি জন্য আসছো, আই ডোন্ট নো, আমি কিছু জানি না। আসার পর আবার এখন তোমাদের সাথে দেখা করতে হবে, এই জিনিসগুলো আমার উপর চাপ পড়ে, প্রচন্ড চাপ পড়ে। এই বিষয়গুলো তো বুঝতে হবে যে আমি একটা সিস্টেমেটিক মানুষ, সিস্টেমের বাইরে আমি যাইতে পারি না। না, তুমি কালকে বলেছিলা দেখা করবা, সেই জন্য ফোন করেছিলাম। ঠিক আছে, কালকে বলেছিলাম, কালকে ওকে ছিলাম সবকিছু, কিন্তু আজকে তো ই করতে পারতেছি না। ঠিক আছে, আর তোমরা ঢাকাতে কথা নেই, ঢাকাতে আসছে কেন? জেসিকা কোথায়? জেসিকা আসছে না চিরঙে? না, জেসিকাও আসছে, আমরা সবাই আসছি। আচ্ছা, কি জন্য আসছো তোমরা ঢাকাতে? আসলে তুমি তো জানো সবকিছু, আমার আসলে পিঠ দেয়ালে ঠেকে গেছে, বুঝছো। এখন এখন কি করব বলো না, তোমার এখানে ভেবেছিলাম যে তুমি আমাদের জন্য একটা কিছু করবা। এখন না, আমার জন্য এটা কিছু করা সম্ভব না, লাভ হচ্ছে না, বরং আরো হিতে বিপরীত হয়ে যাচ্ছে, মন বিষাই যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, ক্রোধ হয়ে যাচ্ছে। অন্তত পক্ষে দুপুর বেলাটা যদি তুমি আমাদের সাথে একটু খাও, প্রতিদিন একটু দেখা করো, একটু তোমার টাচে থাকি, গার্ডিয়ান না তুমি আমাদের। না, এটা হবে না, এটা সম্ভব না। এটা আমি নিজের সাথে যুদ্ধ করতেছি বা সবকিছু করতেছি, যদি কখনো আই উইল কল ইউ, এটা সম্ভাবনা। আমি ওই জিনিসটা আমার হয়ে গেছে, আমার জীবনের একটা ম্যাপ আছে। আচ্ছা, তুমি আমাকে যখন যেটা বলেছো একটু মনে করে দেখো তো, আমি তোমার প্রত্যেকটা কথা শুনেছি। তুমি যখন আমাকে বলেছো যে চিটাগাং চলে যাও, আমি চলে গেছি। না, চলে যাও নাই, এটা যখন বলেছো ফোন দিও না, ফোন দিই নাই, টেক্সট দিও না, টেক্সট দিই নাই, স্টিল নাও আমি তোমার ওয়াইফ। আমি কি আমার হাজবেন্ডের থেকে এইটুকু আশা করতে পারি না যে সে আমার সাথে একটু যোগাযোগ করবে, একটু ভালো জেসিকার কথা মতো আমি তালাকটা উইথড্র করছি শুধুমাত্র তোমার সামাজিক, তোমার নিজের প্রয়োজনে। কিন্তু তুমি এই সম্পর্কে ক্লেম যদি করো, আমি এক সেকেন্ড তোমার সাথে এখন লাইনটা কেটে দেবো। আমি ক্লেম করছি না, ক্লেম না, তুমি বারবার বলতেছো আমি অমুক, আমি অমুক, আমি অমুক। এই জিনিসটা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। আমি তোমাকে একটা দয়া করতেছি, সাহায্য করতেছি টাকা দিয়ে, এবং আমার নামটা ব্যবহার করার তোমাকে ব্যবহার করতেছি। কিন্তু বিনিময়ে তুমি আবার এই জিনিসটা করার পর আবার অন্য স্বার্থের কিছু তুমি আরো যে জিনিসগুলো আমার দিকে হাত বাড়াচ্ছ, দিস ইজ ভেরি রং। আচ্ছা, এমনি তুমি একটা সত্যি কথা বলো তো, জীবনে কি কখনো আমাকে ভালোবাসো নাই? না, কখনোই না। তাইলে যে কথাগুলো বলেছিলা, এগুলো কি এমনি বলেছিলা? এমনি বলেছিলাম। তাইলে আমি যে একটা সংসার তোমার কথাতেই ওকে ছেড়েছি, আবার তোমাকে বিয়ে করেছি, এখন তো আমার কথাতে তুমি কোনো কিছু ছাড়ো নাই, তুমি তোমার প্রয়োজনীয় করছো, এবং আমাকে যতটুকু ব্যবহার করার ততটুকু তুমি ব্যবহার করছো। তোমার কাছে এটা মনে হয় আমি তোমাকে যাই সেটাই মনে হয়। এবং তুমি আবার আমি তোমার সাথে সরল ভাবে যে আমি অন্তর থেকে চেষ্টা করছি তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য, আশ্রয় দেওয়ার জন্য। এবং এটাকে অ্যাভেল করার জন্য যে ধরনের মেন্টাল অনেস্টি দরকার, কর্ম দরকার, সেটা তুমি জানো আর তোমার আল্লাহ জানে। ওই জায়গাতে এমন কোন খুঁত হয়েছে যে ওখান থেকে বরকত আল্লাহ উঠে নিয়ে গেছে। আমি তো সবকিছু জিনিসগুলো, সবকিছুর এগেনস্ট আমি ঘুরে দাঁড়াইছিলাম, আমি সবকিছু ম্যানেজ করে নিয়েছিলাম। আমি ওখান থেকে তুমি রনুকে অরুণাপল্লীতে নিয়ে গেছি। ইটস নট এ ম্যাটার অফ জোক। বাংলাদেশের 1 কোটি মানুষের মধ্যে কেউ এই কাজ করতে পারবে না, কেউ পারবে না, বাট আমি এই কাজটা করেছিলাম। যে জিনিসগুলো সেগুলো গিয়ে ওখানে নেওয়ার পরে আমার একটা ফুল পাওয়ার আছে, পুরো শক্তি আছে। আমি জোর করে তোমাকে এই কাজ করছি, আমি তোমাকে ঘর বানাইছি, কথা শোনো, তুমি আমার সাথেও সংসার করেছো, আপুর সাথেও সংসার করেছো। তোমার কি মনে হয় যে আমি এই কথাগুলো বলবো নাকি? বলো। শুধু আমাকে ছাদে নিয়ে গিয়ে বলছে যে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আমি যখন নিচে এসে তোমাকে আমি রুমে টানতে নিয়ে গেলাম, রুমে নিয়ে গেলাম, তার আগে তোমাদের মধ্যে যে কথাগুলো হয়েছে, দ্যাট ইজ ভেরি রং এন্ড অড, ভেরি রং এন্ড অড। তুমি দেখেছো, আমি কিন্তু চুপ করেছিলাম। উনি আমাকে কন্টিনিউয়াসলি উনি 10টা থাপ্পড় দিলে তোমার কোনো কথা বলার দরকার ছিল না, 10টা থাপ্পড় দিলে কথা বলার দরকার ছিল না। আমি তো চুপ করেই ছিলাম। উনি আমাকে বলছে বলো,
বলো বলো। না না না, এই জিনিসগুলো সে যখন বলছে যে আমি তোমাকে বারবার বলছি যে আমার এই টোটাল ফিজিক্যাল ফিটনেসটা চলে গেছে, এইটা একটা বিশেষ অবস্থাতে হয়েছে, এটা তোমার সাথে থাকবে না কদিন পরে। আর তুমি সেই জিনিসটাতে সে যখন বলছে যে তার তো কিছু নাই, তুমি এই জিনিসটা হয়েছে কেন, আমি তাকে বলছি সে অত্যন্ত মেধাবী, খুব চালাক, এমনি দেখে বোঝা যায় না বোকা শোকা, কিন্তু যখন তুমি বন্ধু হিসেবে তাকে বাবা মনে হবে বোকা, কিন্তু যখন প্রতিদ্বন্দ্বী হিসেবে তুমি তার সাথে ফাইট করবা, তুমি এক সেকেন্ড তার সাথে টিকতে পারবা না। এই কথাগুলো তোমাকে বলছি, বলার পরে ছেলে মেয়েদের সাথে কথা বলে সব জেনে গেছে। তোমার সাথে কথা বলার সাথে সাথেই সে বলছে যে তার কোনো পাওয়ার নাই। হ্যাঁ, পাওয়ার নাই, সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে। না কসম, আমি এভাবে বলি নাই। আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমার ওর তো কিছু নাই না? আমি বলি কি ওর কিছু নাই মানে, বলে কি তোমাদের মধ্যে? আমি বলি কি না আছে তো, এটাই বললাম। বুঝছো, আমি তো শোনো, আমি তো মিথ্যা কথা বলি না, এটা তো তুমি জানো, তাই না? আচ্ছা, এই রসায়নটা আপনাদেরকে একটু বুঝাই দিই, আমি না বুঝাইলে আর বুঝবেন না, অনেক কঠিন রসায়ন। গোলাম ময়লা রনি তার বউরে, তার বড় বউ, আসল বউ যেটা, সেটা বলছে যে তার মেশিনে কাজ করে না, এই জন্য সে তার বউর সাথে বহুদিন ধরে কিছু করে না। বউ তো কামড়ে মরে, বেগুন টেগুন দিয়া তারপরে ঠান্ডা হয়। এখন কি দিয়া ঠান্ডা আমি জানি না। ওই যেমন ধরেন ওর মা আছে, বলবো মারে নিয়ে বলি আমি, তাই মাফ করে দিলাম, কিছু বললাম না। তোর মার ছবি আছে, এই যে এটা তোর মা, দেখ যা বল এবার মানুষ এটা তোর মা কিনা। তুই আমার মারে খুঁজে পাইস না, আমি তোর মারে খুঁজে পাইছি, আর তোর মারে নিয়ে তোর মার বিটার বেগুন ঢুকাইতে পারতাম, ঢুকাইলাম না, মাফ করে দিলাম। মা তো এই জন্য তুই আমার মৃত্যু মারে ছাড়িস নেই। তো ওর বউ হয়তো বেগুন টেগুন দিয়া ই তো করতে হবে, বা এটা শারীরিক চাহিদা, কিছু করার নাই, ঠান্ডা হয় যেভাবেও। আর ওরে ও যা অন্য মহিলাদের সাথে আকাম কোকাম করে। দ্বিতীয় স্ত্রীকে বলছিল যে আমার যে মেশিন ঠিক আছে, এটা কিন্তু তুমি বড় বউরে বলবা না। ছোট বউ তো বড় বউরে বলে দিচ্ছে যে আমার মেশিন ঠিক আছে। শুনেন, আরেকবার শুনেন, তাহলে বুঝবেন। তোমার সাথে কথা বলার সাথে সাথেই সে বলছে যে তার কোনো পাওয়ার নাই। হ্যাঁ, পাওয়ার নাই, সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে। না কসম, আমি এভাবে বলি নাই। আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমার ওর তো কিছু নাই না? আমি বলি কি ওর কিছু নাই মানে, বলে কি তোমাদের মধ্যে? আমি বলি কি না আছে তো, এটাই বললাম। আচ্ছা, এবার মূল আলোচনায় আসি। আরো জিনিস আছে, ওগুলি আপনারা জানবেন। ও যেমন প্রমাণ ছাড়া এই করছে, আমি তো প্রমাণ ছাড়াবো না। আমরা কালকে বলছি যে তোর ঘরে ঢুকে তোর মারে, তোর মেয়েরে, তোর বউরে তারপরে ই করে আসবো। তো ঢুকছিলাম, তোর মার কাছেও ঢুকছিলাম, তোর বউর কাছেও, তোর মেয়ের কাছেও, তিনটে ঢুকছিলাম। এগুলি আনছি, তুই যা, তুই আমার নিয়ে বার কর। তোরে চ্যালেঞ্জ করলাম রনি, তোকে চ্যালেঞ্জ করলাম, যা এই পৃথিবীর সব সুন্দরী মেয়ে মানুষে একসাথ করে আয় না, তারপরে ইলিয়াসের পিছনে লাগা। এই পৃথিবীর সব টাকা পয়সা স্বর্ণ যা যা আছে সব আইনা ইলিয়াস এই করে যে ভাই আপনারে এত টাকা ঘুষ দিলাম, আমার একটা চাকরি নেওয়াই দেন, ভাই এত টাকা ঘুষ দিলাম, আমার বাঁচা দেন। আমার টাকা দিয়া বাঁচবেও না, আমার টাকা দিয়া আমি তোর মারবো না, এটা মনে রাখিস। আমি যদি তোরে ধরি টাকা দিয়ে বাঁচবো না। অনেক মানুষজনের কাছে শুনি, আমার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা, ভাই দইরা পুলিশে দিয়া তারপরে আমার খবর দিবেন। আমার ভয় দেখাইলে আপনি টাকা দিয়ে দিলে তাহলে আমার লাভ হইলো কি? টাকা বেশি হয়ে গেলে বাংলাদেশের অফিসে যাই দিয়ে আসেন, আমরা ডোনেশন নিয়ে ওইখানে যাই দিয়ে আসেন। যাই হোক, কিনতে পারবি না তুই, আমার না সারাদিন চেষ্টা কর। দেখেন, ও কালকের পোস্টে, ওরা সুশীল, এই সুশীলদের একটা ইয়ে আছে, ব্যক্তি আক্রমণ করা যাবে না। আরে বাবারে, ব্যক্তি আক্রমণ করা যাবে না। গোলাম ময়লা রনি, তুই এই যে জামাতের লোকগুলোরে একদম জাস্ট মেরে ফেললো কোনো কারণ ছাড়া। তারা নাকি পাকিস্তানের মিলিটারির কাছে যায় আওয়ামী লীগের লোকজনের মাদেরকে আর বউদের মেয়েদেরকে নিয়ে প্রোটেকশন ছাড়া প্রোডাকশন দিয়েছে। তারপরে এখন আওয়ামী লীগ যুবলীগ বের হয়েছে এগুলি। তো তোরা যেগুলি বলিস, তোরা যে পাকিস্তানি বীজ এটা যে দাবি করিস, তো এটা সত্যি কথা। মতিউর রহমান নিজামী তোদের মাদেরকে নিয়ে পাকিস্তানিদের সাথে লাগিয়েছে, এটা সত্যি কথা। এটা ব্যক্তি আক্রমণ না? আমারে নিয়ে তুই যে এই কাজগুলি করলি, মনে কর সত্যি সব, এটা ব্যক্তি আক্রমণ না? তবে বলি তোর নাম গোলাম ময়লা রনি রেখেছি আমি, তোর নাম হচ্ছে গোলাম মাওলা রনি, তোর চাকালা মিয়া, তোর দাদা তোর নাম রাখছে, আমি তোর নাম বিকৃত করি। তুই আমার নাম বিকৃত করেছিস, আমার ওই ইল্লু না কি যেন লিখে তারপরে ই করছিস।
কেয়ার করি না, এরকম বহুত কিছু সহ্য করা এটা শর্ট জার্নি না, ইটস এ লং জার্নি। এটা সেই 2018 সাল থেকে সোশ্যাল মিডিয়াতে আছি, আল্লাহর রহমতে টিকে আছে। সম্মান দেয়ার মালিক আল্লাহ, নেয়ার মালিকও আল্লাহ। সো তোরে বললাম, তোর যা যা আছে সারা বাংলাদেশে সব ডিজিএফআই গোয়েন্দা সংস্থা সবাই লাগাই দে, ইলিয়াসে মায়া দিয়ে পটা দেখি কেমন পারিস, চ্যালেঞ্জ করলাম। এখন এরা ব্যক্তি আক্রমণ করতে গেলে, এরা কিছু বললে এদের ব্যক্তি আক্রমণ বলে তারপরে কান্দাকাটি শুরু করে। খেলা হবে, তুই আকাম কুকাম করে মিথ্যা দিয়ে, আমি সত্য দিয়া করব প্রমাণ সহ। গোলাম ময়লা রনির দ্বিতীয় স্ত্রী, তাকে গোলাম ময়লা রনি বিয়ে করেছে, আমার কোনো সমস্যা নাই। গোলাম ময়লা রনি আরো 10টা বিয়ে করুক, আমার কোনো সমস্যা নাই। সেই মহিলাকে 2009 সাল থেকে তার পেছনে লেগে তারপরে সেই মহিলাকে বিয়ে করেছে। 18 সালে তাকে তার স্বামীকে তালাক দিয়েছে, 22 সালে বিয়ে করিয়েছে। বিয়ে করার পরে সেই মহিলার কাছ থেকে তার সম্পত্তি চেয়েছে, সেই সম্পত্তি তার নামে লিখে দেয় নাই, এই জন্য কয়দিন আগে ডিভোর্স দিয়েছে। পৃথিবীর কোন আইন, কোন সভ্যতা, কোন মানবতা এটাকে অ্যালাউ করবে যে একজন নারীকে আপনি তার সংসার ভেঙে নিয়ে আসলেন, এনে তারপরে তার সম্পত্তির জন্য করলেন? সেই মহিলার ভাই নাই, মা নাই, বাবা নাই, বাবার সম্পত্তি বোনেদের মধ্যে বন্টন হয়েছে, বোনরা থাকে আমেরিকা, সে দেশে থাকে, সম্পত্তি সব সে দেখভাল করে। এই সম্পত্তি বাগিয়ে নেওয়ার জন্য গোলাম ময়লা রনি তার পিছনে লাগলো, বিয়ে করে টাকা পয়সা সম্পত্তি দেয় নাই, মহিলারা ছেড়ে দিল। আপনাদেরকে বলেছি যে আমি ফাও কথা বলবো না, চলেন আমরা ওই নারীর কাছ থেকে শুনে আসি যে গোলাম ময়লা রনি তার সাথে কি কি করেছে। চলেন। হাজবেন্ড থাকাকালীন মানে রনি কেন আপনাকে বিয়ে প্রপোজ করতো? আমাকে বলি ও কখনো আমাকে মানে প্রেম করার জন্য অফার করে। ও জানে আমার হাজবেন্ড আছে, বুঝছেন? এবং হাজবেন্ড থাকার পরও সে আমাকে দেখেছে, কিন্তু সে আমাকে বিয়ের কথাটা বলতো, বুঝছেন? আমি বলি কি, দেখেন আমার তো হাজবেন্ড আছে আর আমি তো ভালো আছি, আমি তো আপনাকে বড় ভাই হিসেবে যাই। হ্যাঁ, আপনি যদি বিয়ে করতে হয় অন্য কাউকে করেন, তখন সে চুপ হয়েছে, তার কিছু বলতো না। আবার ধরেন অনেকদিন পর গিয়ে আমার বলছে যে আমি ফ্যামিলিতে আমি অনেক অশান্তিতে আছি, হাসানা দেখো আমি অনেক অশান্তিতে আছি, তো আমি তো আসলে মানে আমি ইসলামের বাইরে যেতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো পরে সে আমাকে বললো যে না, আমি এক কাজ করি, হোটেল রেডিসনে রুম বুক করে আমি থাকবো ওখানে, আমি তোমাদের বাসায় গিয়ে সিগনেচারটা করে আবার রেডিসনে এসে রেস্ট নিব। আবার যেতে যেতে বললো যে মা, যেহেতু মা মানে আমার আম্মা আছে, হ্যাঁ আম্মার বাচ্চাদের জন্য একটা রুম দিলাম, তারপর আমি একটা রুমে থাকবো, সবাইকে নিয়ে রেডিসনে আসো, ওখানেই বিয়েটা হবে। তো আমি সবাইকে নিয়ে রীতিমতো তার সে যেভাবে সিদ্ধান্ত নিয়েছে ওভাবে একটা মানে ইয়ার ওসি বলে, সিবিআই এর একজন ওসি, ওনার ফুল ফ্যামিলি, তারপর হচ্ছে আমার একটা ফুফাতো ভাই, আরো কিছু গেস্ট, তারপরে আমাদের টিপসের যিনি হুজুর উনি, তারপরে হচ্ছে আপনার কাছি, এরকম বেশ কিছু লোকজন আমরা ওখানে গেলাম। শুক্রবার দিন জুমার ঠিক আগে আগে করে বিয়েটা হলো। কাজী সাহেব ওখানে গেলেন, যাওয়ার পর ও বললো আজকে 13 তারিখ, এই জন্য আপনাকে 13,000 টাকা দিলাম, আজকে যদি 30 তারিখ হতো আপনাকে 30,000 টাকা দিতাম, কাজীকে বলছি। আবার আমাদের যে হুজুর বিয়ে করিয়েছে ওনাকে 2,000 টাকা দিয়েছে। দেওয়ার পরে সবাইকে নিয়ে তারা আবার বাইরে চলে গেল, খেলো আমাদের জন্য আমার যে রেডিসনের লাঞ্চের প্যাকেট নিয়ে আসছে। আচ্ছা, এরপরে সে শুক্রবার, শনিবার, রোববার দিন 1:30টার সময় চলে আসছে রোববার। এর মধ্যে তার বড় ছেলে বিয়ে হলো। বড় ছেলে বিয়ে হওয়ার পরে আমি বললাম কি আমি কি আসবো? বলে কি হ্যাঁ তুমি আসো। আমি বললাম আমি গেলে আমি কি পরিচয় দিব, কি সবার সাথে পরিচয় করা দিব না? বলে কি আসলে এই মুহূর্ত থেকে সম্ভব না, তাহলে তুমি বেটার হয় মানে আমি বলি তাহলে আমি না আসি, কারণ আমি ওখানে যাব, সবার সাথে দেখা হবে, আমি কি ওখানে অভিনয় করা সম্ভব না। বলছি আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বেটার মনে করো ওটাই করো। আমি আসলাম না বিয়েতে। ছেলের বিয়ের পরে এর মধ্যে আবার বাড়িটা রেডি হয়েছে ওনা বলবি। রেডি হওয়ার পরে ওই যে ওদেরকে নাকি একবার নিয়ে গেছে, বলে কি বাইরে তোমার জন্যই করেছি, তারপর ওদেরকে একবার নিয়ে আসলাম। যাওয়ার পরে মানে ছেলে মেয়ে, তারপর ও ফার্স্ট ওয়াইফ, এরা সবাই রাগারাগি করে ওকে একা ওই বাড়িটাতে ফেলে সবাই যে যা আমাকে চলে আসছে। আমি বলি কি সমস্যা আমাকে বলো তো? বলে কি এখনই বের হবো। আমি বলি কি, বলে কি আমি এখন পুলিশকে কল দিব। কল দাও তুমি,
পুলিশ আনো, আমিও মিডিয়াকে ডাকবো। আমি তোমার ওয়াইফ, আমি আমার হাজবেন্ডের অফিসে আসতে পারবো না, তোমার সাথে কথা বলতে পারবো না, এটা কি ধরনের নিয়ম? হ্যাঁ, তো ও দেখি সত্যি সত্যি পুলিশ কল দিল। কল দেওয়ার পরে ওই যে সাভার থানা থেকে আসলো, আসার পরে ও দেখি যে ওই মহিলাকে ফোন দিয়েছে। তো সেও অন দা ওয়েতে সাবধানে পুলিশ আসছে। আসার পরে পুলিশকে বলছে যে ভাই দেখেন এই মহিলা আমার কাছে মানে টাকা চাইতে এসছে। বলকেও তাই নাকি, টাকা চাইতে এসছি? তাই বলো যে আমি কত টাকা চাইতে এসছি তোমার কাছে, কি আসে বিষয় বলো, আমি যদি টাকা চাইতেই আসি বল। তো বলে কি আপনি কি? আপনি কি? আমি ওর ওয়াইফ। বলে কি আপনার কাবিন আছে? আমি কি হ্যাঁ আছে। এখন আমিও বোকামি করলাম, আমার মামা শ্বশুরের কাছে মোবাইলে আমার কাবিনটা দেওয়া ছিল। আমি বলছি মামা কাবিনটা একটু পাঠান তো। ঠিক আমার মোবাইলে দিয়েছে, ওরা দিকে কাবিনটা নিতে চাচ্ছে। আমি বলি ভাই নিয়েন না, কারণ আমার হাজবেন্ডের ইন্টেনশন দেখে আমার কাছে সন্দেহ হচ্ছে, আপনারা নিবেন না, এই কাবিনটা দিয়ে সে কিন্তু খারাপ কিছু করতে পারে। হ্যাঁ, পরে আবার বসলো, বসার পরে ওই ফার্স্ট টাইম আসছে, আসার পরে পুলিশকে বলছে যে ভাই দেখেন এই মহিলা আমাকে চিটাং হ্যাপনোটাইজ করে নিয়ে গিয়ে একটা কি কাগজের মধ্যে এরকম টোকা দিয়ে ফু দিয়ে আমি বেহুশ হয়ে গেছি। তারপর আমার যখন হুঁশ ফিরে আসে তখন দেখি আমি অসংলগ্ন অবস্থায় হসপিটালের বেডে পড়ে আছি, আর এই মহিলা আমাকে বলছে সে তার সাথে আমার বিয়ে হয়ে গেছে। তো এবং বিয়ে হওয়ার পরে সে দেখি যে কাবিনে আমার সিগনেচার করা। আমি বলবো তাই নাকি? বললাম বলো রনি তুমি 7 বছরের বাচ্চা, তোমাকে আমি ঢাকা থেকে চিটং নিয়ে গেছি। তারপর আমি বলি কি কাহিনী সুন্দর লাগে, মিথ্যা এভাবে বলতে হয় না। হ্যাঁ, আমি বলি কি তুমি কি এভাবে মিথ্যা বলতে বলছো, আল্লাহ গজব পড়বে না তোমার উপর? বলে কি আমি যদি মিথ্যা বলি আমার উপর আল্লাহ গজব পড়বে, আর যদি তুমি মিথ্যা বলো তোমার উপর আল্লাহ গজব পড়বে। তারপর আমি বলি কি ভাই দেখেন আমি তখন পুলিশকে কাহিনীগুলো বললাম। আমি আমার লাইফে অনেক ভালো ছিলাম, সে বারবার বোঝায় আমাকে নিয়ে আসছে। হ্যাঁ, একটা জীবন থেকে আরেকটা জীবনে নিয়ে আসছে। এখন এই অবস্থায় এসে যদি সে আমার সাথে যা শুরু করে সেগুলো করে, আমার মেয়েটাকে আমি কিভাবে বিয়ে দিব? যখন জানবে যে আমার মেয়ে তার মায়ের 2টা জায়গায় সমস্যা হয়েছে, আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারবো? তখন পুলিশটা খুবই বোঝালো তাকে, বোঝায় বলে কি স্যার ও আরো অনেক কথা বলছে যেগুলো আমি আপনাকে মানে আমার নেগেটিভ অনেক কথা, আমার চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে আরেকটাও নাই। তার ভাষ্য এটা কোন থানা? শাহবাগ থানা? শাহবাগ থানা, হ্যাঁ শাহবাগ থানা। কতদিন আগে ঘটনা এটা? এটা হচ্ছে এই ধরেন 1.5 মাস আগে, 1.5 মাস। হ্যাঁ, শাহবাগ থানা থেকে আচ্ছা গেছে আমার। পুলিশ কে গেছিল? ওসি নিজে নাকি অন্য কেউ? না, ওসি পাঠিয়েছে। ওই দুজন ওই যে টহলে থাকে না যারা 999-এর, হ্যাঁ ওদেরকে পাঠিয়েছিল আর কি। তো ওরা বলে কি স্যার এটা ঠিক হবে না, ম্যাডাম খুব কান্নাকাটি করছে, আপনি স্যার এটা মানে এরকম করিয়েন না। ওরা পুলিশরা অনেক বোঝালো, যে ওনারা বুঝে গেছে যে আমি জেনুইন, সে যা বলছে সব মিথ্যা বলছে। আচ্ছা, তারপরে এরপরে আমি অনেক বিরক্ত যে আমি বলি ভাই দেখেন আমি শুধুমাত্র তাকে দেখতে আসছি, আমি হয়তো 10টা মিনিট এখানে বসতাম, কারণ সে মানে আমার মেয়ের জন্য একটা প্রস্তাব এসেছিল আমার বোনের হাজবেন্ডের নেভার। তো ওরা নাকি দেশে এসে আবার ওর সাথে যোগাযোগ করেছে, মানে আমার মেয়ের ব্যাপারে আর কি। বলি আমি তো আগামীকালই চিটাং চলে যাবো, আমি আমার মেয়ের এর বিষয়টা, আর ও যে খুবই অসুস্থ, আমার হাজবেন্ড খুবই অসুস্থ, আমি ওকে একটু দেখতে আসছি ভাই, এই অপরাধের জন্য ও আপনাদেরকে কল দিয়েছে। আচ্ছা, এটার পরে সে ওদের কাছ থেকেও কাবিনটা নিতে চাইলো, ওরা দেয়নি। এরপরে কি করেছে, আমি বের হয়ে শাহবাগ থানার ওসিকে ফোন করলাম। ওসি সাহেব বলে কি ভাই আপনার এমনিতে আমাদের জায়গায় আমরা পাচ্ছি না, আপনাদেরটা আপনারা সামলান তো, কোনো মিটিং টিটিং করতে পারবো না। হ্যাঁ, আমি কি করলাম, বলে কি এখানে তো চাইলে সমাধান হচ্ছে না। হ্যাঁ, আমি বললাম কি আমার শাশুড়ি যেহেতু ওর বাসা আছে ধানমন্ডির বাসায়, আমি ওখানে গেলাম, ধানমন্ডির বাসায় গেলাম, গিয়ে আমি বলি কি যেভাবে হোক আমি ওকে ম্যানেজ করবো আজকে। হ্যাঁ, এটা আমার গিয়েছিল ধানমন্ডির বাসায় যখন গিয়েছি, এর মধ্যে আমার শাশুড়ি আমাকে দেখে ভয় পেয়ে গেছে, মানে কারণ ছেলে বতো মহাদজ্জাল। হ্যাঁ, তো কি করেছে, ওই যে ওখান থেকে আমার শাশুড়ি ফোন করে বলেছে ফারজানা এখানে আসছে। আমাকে বলি কি তুমি কোথায়? আমি বলি কি আমি ধানমন্ডির বাসায়। বলে কি তুমি এখন বের হয়ে যাও। আমি বলি কি কেন, তুমি তোমরা আসো, আমি তোমাদের সাথে কথা বলবো। তখন দেখি ওরা নিউ মার্কেট থানায় গিয়ে আমার নিউ মার্কেট থানা থেকে টহল 999-এর পুলিশগুলো পাঠিয়েছে।
পাঠানোর পরে সেম থিং নিউ মার্কেট থানার ওসিকে বলছে যে আমি তাকে হ্যাপনোটাইজ করে বিয়ে করেছি, হ্যান্ড আছে দেয়। এখন ওরা আমাকে বলে কি ম্যাডাম চলে না। আমি বলি কি কেন, এটা আমার হাজবেন্ডের বাসা, এই যে আমার শাশুড়ির সাথে কথা বলে। ওরা আমার শাশুড়িকে জিজ্ঞেস করেছে আপনার ছেলের বউ, বলে কি হ্যাঁ। এখন তারপর বলে কি আপনি আসেন। আচ্ছা এসে দেখি এরা দুইজন বসে আছে, ওই মহিলা আর এই বসে আছে। বসে থাকার পরে আমাকে বলে কি উনি কি, আমি বলতে আমার হাজবেন্ড। বলে কি কেমন হাজবেন্ড, আপনার কাবিন আছে? আমি বলি কি অবশ্যই আছে, দেখেন কাবিনটা দেখেন। বলে কি দেখ তো আপনার কাবিনটা একটু ভাই দেওয়া যাবে না, আপনি এমনি দেখেন। তখন দেখেছি সে আমাকে বিভিন্ন ভাবে জায়গা করছে, আমার এত অপমান লাগছে, কান্না আসছে। আমি বললাম যে ভাই দেখেন সত্যি কথা, যেটা সে আমাকে পছন্দ করে বিয়ে করেছে এবং আমি তার ফার্স্ট ওয়াইফের বিষয়গুলা সবকিছু ক্লিয়ার করেছি। সে এখন আজকে এসে সে কি কারণে উল্টে যাচ্ছে আমি জানি না। তবে আমার শাশুড়ি যেটা বলে যে সে কালো জাদুর শিকার, সে কালো জাদুর শিকার, নাইলে সে কন্টিনিউসলি আজকে 1.5 বছর ধরে এরকম অসুস্থ হয় না একটা মানুষ। তারপরে বলে কি আচ্ছা ঠিক আছে আপনার মোবাইলটা দেন। মোবাইলটা নিয়ে আমার মোবাইল থেকে ওই আমার কাবিনটা নিল, নেওয়ার পরে বলে কি আচ্ছা ঠিক আছে কালকে সকালে মিটিং হবে, এখানে মিটিং হবে, আপনি মানে কোথায় যাবেন ম্যাডাম? আমি বলি কি আমি এত রাতে কোথায় যাবো, আমি আমার হাজবেন্ডের বাসায় থাকি, রাতটা আমার হাজবেন্ডের বাসায় থাকি, আমি তো এত রাতে আমি কোথায় যাবো একা আমি। বলে কি না আপনি ওখানে যেতে পারবেন না। আমি বলি কি কোনো ওয়াইফ তার হাজবেন্ডের বাসায় যেতে পারবেন, এটা কেমন কথা? তাই তো আমি থানায় বসে থাকি। বলে কি না থানায় বসে থাকা যাবে না। আমি বলি কি তাইলে আমি করবো কি? বলে কি আপনার কেউ নাই? তো আমি অনেকক্ষণ পরে প্রায় 12টা, আমি বলি কি আচ্ছা ঠিক আছে আমার একটা মামা আছে, মামা মানে মামা শ্বশুর আর কি। তো আমি বলি তো তাইলে আমাকে ওখানে দিয়ে আসে। তারা কি করলো, পুলিশের গাড়ি দিয়ে আমাকে ওই আমার মামা শ্বশুরের বাসায় দিয়ে আসছে। পুলিশ একদম বাসায় দিয়ে কাছে দিয়ে আসছে। তারপর দিয়ে মিটিং করার কথা, অনেকে কয়েকবার ফোন দিয়েছে, ফোন ধরে না। এর মধ্যে সে সেই কাবিনটা নিয়ে মানে ডিভোর্স লিখে চিটাং পাঠিয়ে দিয়েছে, বুঝছেন? আমি তো ঢাকা, আমি তো ওখান থেকে আমাকে ফোন করেছে যে একটা চিঠি আসছে। আমি বলি কি চিঠি? বলে কি এই যে ওর অফিসের অ্যাড্রেস বলেছে। আমি বলি কি ভাই চিঠিটা আপনি রিটার্ন দেন, যেহেতু আমি নাই। হ্যাঁ রিটার্ন দেওয়ার পরে দ্বিতীয় দিন আবার মানে যেদিন মিটিং হওয়ার কথা তারপর দিনের পর দিন 4টার সময় মিটিং এর ডেট দিয়েছে সে। তো আমি গেছি, আমি যে এখন নামাজ পড়তে গেছি উপর আসর নামাজ, তখন আমার আরো 2টা মামা শ্বশুর ছিল, মানে আমি নিয়ে গেছি আর কি ওখানে। তখন সে নাকি বলেছে যে সে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে কাজীকে ডেকে, কাজের সামনে। এখন মানে তার আর কিছু করার নাই। এই হচ্ছে গোলাম ময়লা রনি। এই গোলাম ময়লা রনি টেলিভিশনে পত্রিকায় গিয়ে কলাম লেখে, টক শোতে অংশ নেয়, ইউটিউবে এসে বড় বড় কথা বলে। আরে বেটা আমি ইলিয়াসের নামে যেদিন কিনা ঢাকা শহরে আমার বাপ যা রেখে গিয়েছে তারপরের 1 ছটাক জমি হবে, আমেরিকায় 1 ছটাক বাড়ি হবে, গাড়ি হবে, সেটার জন্য আমি জবাব দেব। আমেরিকায় যদিও একটা বাড়ি আর একটা গাড়ি সবারই না হওয়া অস্বাভাবিক, হওয়া স্বাভাবিক। 1 বাড়ি আর 1 গাড়ির পরে যেদিন চলে যাবে সেদিন বুঝবি যে ওই 2 নাম্বারই করা শুরু করেছে। তোর এত টাকা পয়সা, এত বাড়ি, এই যে জাহাঙ্গীরনগরে যেটা বললো যে অরুণাপল্লীতে যেই বাড়ি, বিশাল বাড়ি, সুইমিং পুল টুল করে, এই বাড়ির টাকা তুই কোথায় পাইলি? এটা জবাব দিতে হবে। আমি দুর্নীতি দমন কমিশন, পুলিশ প্রশাসন যারা আছেন তাদেরকে বলবো যে গোলাম ময়লা রনির ব্যাপারে খোঁজ নিতে হবে। আর রনি তোরে বলি, এবং তোর সাথে সাথে আমার যারা দর্শক আছে তাদেরকে আমি বলি, ভাই শুরুতে যেটা বললাম যে বয়স হয়েছে, তো এখন এইসব বিষয় নিয়ে, এগুলো সংবেদনশীল বিষয়, এগুলো নিয়ে কথাবার্তা বলতে গেলে একটু হুশ করে বলা উচিত, সবারই বলা উচিত। আমি নিজে এটা মনে করি। আর কারো ব্যক্তি লাইফ সামনে আসুক, যে একটু আগে বললাম ইন্ডিয়া ভারতের ব্যাপারে আমার ধর্ম আমি মানবো না। আমার যদি জিজ্ঞেস করেন যে ভাই ইসলাম মানবেন কিনা, ওইটার ক্ষেত্রে আমি আল্লাহর কাছে মাপ চাই নিব, আল্লাহ মাফ করে দিয়েন। আমি এদের ক্ষেত্রে ধর্ম টর্মর কোনো প্যারামিটার আমি মানতে যাবো না, যেমনে পারি ওদেরকে ভরে দেওয়া হবে। আওয়ামী লীগের ক্ষেত্রে কোনো মাপ নাই, কারণ এরা আমারে এই আমেরিকাতে যতভাবে কষ্ট দিয়েছে, ওই কষ্ট সহ্য করতে পারবেন না। আপনারা এখানে দেখেছেন না আওয়ামী লীগের সাথে যে মারামারি, গালাগালি করেছে, যে একদিন ইচ্ছা মতো ওদের সব কটার মারে যে শেখ মুজিবের দিয়ে লাগাইছি, মনে আছে না? কেন বলেছিলাম জানেন? আপনারা তো শুধু ভিডিওটা দেখেছেন, আমি অনেক উত্তেজিত। আমি ভাই এত উত্তেজিত না, আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনে, আমি যথেষ্ট পোলাইট, খুব নরম টাইপের একজন মানুষ। বাট হঠাৎ রাগ হয়ে, কখন রাগে আমি নিজেও জানি না, কেন রেগে গেলাম, হঠাৎ করে রাগ হয়ে যায়।